মা, ও মা, তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা? এটা যদি তোমার বাড়ি না হয় তুমি এইখানে কেন থাকো? আমার 6 বছরের মেয়ে তিন্নির মুখে এমন প্রশ্ন শুনে সারাদিন জমে থাকা রাগটা আর সারা জীবন জমিয়ে রাখা অভিমানগুলো হুড়মুড় করে বেরিয়ে আসতে চাইল। সবই স্কুলে দিলাম ওকে। ইদানিং অনেক কিছু জানতে চাই সে, প্রশ্ন করে সবটা নিয়ে। দুইটা সিজারের পরে কোমরটা ভীষণ ধরে আজকাল, ভারী কাজে বেশ হাঁপিয়ে ওঠে। কাল ননদকে দেখতে এসেছিল, অনেক কাজ আর রান্নায় সকালে আর উঠতে পারছিলাম না। তখন শাশুড়ি গজগজ করছিল, আমার বাড়িতে এইসব হবে না, এটা তোমার বাপের বাড়ি না যে এত বেলায় কাটাবে, এটা শ্বশুর বাড়ি। মেয়ে সে কথা শুনেছে, তাই এই প্রশ্ন। কালকের বাসি একটু থালা বাসন গামলায় ডুবিয়ে একটা থালা নিয়ে সাবান লাগিয়ে ঘষতে ঘষতে বললাম, গিয়ে ঠাম্মিকে জিজ্ঞেস করো। মেয়ে হাওয়ার বেগে ছুটে গেল, ঠাম্মির কোলে গিয়ে বসলো। ওদের কথাগুলো আমি রান্নাঘরে দাঁড়িয়ে শুনছিলাম। জানি মেয়ে প্রশ্নগুলোর উত্তর যখন দিতে পারবে না তখন বলবে মা শেখায় আর কি। ঠাম্মি, এটা কি আমার বাড়ি? তোমার বাড়ি। এটা বাবার বাড়ি? তোমার বাবারও বাড়ি। তোমার দাদু পিসিমণিরও বাড়ি। তাই আমরা এখানে থাকি। ও মা, আমরা আমাদের বাড়িতেই তো থাকবো, তাই না? তো এটা মায়ের বাড়ি না হলে মা কেন থাকে? তোমার মা কই থাকবে? তো এখানেই তো থাকবে। মা এখানে থাকলে এটা মার বাড়ি না কেন? দূর বাবা, এত কথা কে শেখায় তোমায়? তোমার মা? মেয়ে জানে না এই কথার উত্তর কিভাবে দিতে হয়। তখন চকলেট দেখিয়ে বলে, যাও দাদুর কাছ থেকে চকলেট নিয়ে আসো। আমি দীর্ঘশ্বাস ফেলে আবার থালা বাসন ঘষতে থাকি। চোখের সামনে যেন ছোটবেলাটা ভাসতে ভাসতে ঝাপসা হয়ে আসে। আমি আর 2 ভাই কত মজা করে উঠোনে বসে খেলতাম। মা চিটে খেতে দিত সবাইকে ভাগ করে। আমি বেশি পেতাম, কারণ ঠাম্মির ভাগের অর্ধেকটা আমার অধিকার ছিল। ঠাম্মির সাথে থাকতাম একটা কালো মেহগুনি গাছের আলমারির আয়না আর পড়ার টেবিল, আর ঠাম্মির পুরনো আলনায় আমার আর ঠাম্মির কাপড়গুলো পাশাপাশি থাকতো। জানালায় উঠতে থাকে সবুজ পর্দাটা যেন আমার সত্যিকারের জীবন মনে হতো। আমার রুম, আমার ঘর, আমার খাট, আমার আলনা, শব্দগুলো উচ্চারণ কত সহজ ছিল তখন। যখন থেকে বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে সবাই বুঝিয়ে গেল এখন এইটা না, ওটা আমার বাড়ি। সেখানে শাক দিয়ে ভাত খেলেও বাপের বাড়ি বলতে হবে মাংস ছিল। আমি অবাক হতাম না, ছোটবেলা থেকে দেখেছি মাকে কখনো মামার বাড়ি গিয়ে খারাপ বলতে দেখিনি। এই বাড়িটা আমার বাড়ি থেকে মুহূর্তেই বাপের বাড়ি হয়ে পর আলাদা হয়ে গেল। যে বাড়িতে আমি যাইনি এখনো, সেই বাড়িটা আমার। অস্বাভাবিক কিছু নয়। আমাদের ছোটবেলা থেকে শ্বশুর বাড়ির গল্প শুনিয়েছে সবাই এত, তাই আমরা মনে মনে প্রস্তুতি থাকি মেয়েরা। আমার যত শব্দ ছিল তা আমাদের হয়ে গেল। আমার কোনো শব্দই রইল না। আমার বাড়ি বলতে কিছুই রইল না। কেউ যখন জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, অন্য সবার মতো আমিও বলতে শুরু করি বাপের বাড়ি অমুক জায়গায়, শ্বশুর বাড়ি অমুক জায়গায়। ছোটবেলা থেকে এত শুনি আমরা এই লাইনটা, এটার ভিতর হারিয়ে যাওয়া আমিটাকে আলাদা করে কখনোই কারো চোখে পড়ে না। আদরের মেয়েটাকে যখন বড় যত্ন করে নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয়, কেউ খবর রাখে না কত বছর যে লেগে যায় সেই বাড়িকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানাতে। কত কিছু যে সয়ে যেতে হয় শুধু মানুষগুলোকে নিজের আপন করার চেষ্টায়। কেন যে মানুষগুলো আপন করতে পারে না তখন কেন যে ওরা আনে অন্য মেয়েকে? যখন এইটা কখনো তাদের বাড়ি বলতে পারে না, তখন কেন অন্য বাড়ি থেকে আনে একটা মেয়েকে? বাপের বাড়ি থেকে কি দিল? বাপের বাড়ি না এটা কি তোমার নিজের বাড়ি? এত সাহস কোথা থেকে? এইসব এই বাড়িতে হয় না। বাচ্চাদের শান্ত করার জন্য দাদু ঠাম্মি খেলার ছলে বলে বের করে দিব তোমার মাকে। এটা আমার সোনার বাড়ি, তোমার মায়ের না। এই কথাগুলো প্রতিদিনের নিত্য জীবনে এতবার শুনি, এক এক সময় আর আলাদা লাগে না ওদের বলতে, কিন্তু যে শুনে তার বারবারই লাগে। বাপের বাড়ি কোনো ঝামেলায়, অসুখে বিসুখে, আর্থিক সহযোগিতায় যখন তোমার আগে যাওয়া লাগবে তখন হয়ে যাবে এই ঘর আগে, ওটা তোমার বাড়ি না, ওটা বাপের বাড়ি। বাপের বাড়িতে মেয়েদের এত খবরদারি ভালো না। বাপের বাড়িতে তুমি অতিথি, 2-1 দিনের জন্য কত জোর করে ওরা,
কিন্তু তোমার কোনো জোর কি সেখানে থাকে সে ঘরে? কখনো রাগ করে কোনো বিপদে প্রথম আশ্রয় হিসেবে বাপের বাড়ি যাই আমরা মেয়েরা। তখন তাদের প্রথম দায়িত্ব আমাদের বোঝানো, ওটাই আসল বাড়ি, সেখানেই মরতে হবে, থাকো কিছুদিন, তবে জীবনটা ওখানেই। বড় স্বাভাবিক, ভালো কথা, কিন্তু তুমি নেই কোনো কোনায় সেই বাড়ির অস্তিত্বে। আর বড় স্বাভাবিক, অদ্ভুত ব্যাপার। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি কাউকে নিমন্ত্রণ করলে বলবে, তুই কেন করছিস, ওরা তো করলো না, তুই তো আমাদের মেয়ে। যদি বাপের বাড়িতে গিয়ে কোনো অনুষ্ঠানের জন্য শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করি, তখন ওরা বলবে, তুমি কেন করছো, তুমি তো আমাদের বউ, ওরা করলো না তো। এই কথাগুলো সাধারণ পরিবারের বড় সাধারণ কথায় মেয়েটাকে একসময় নিজেই ভুলে যায় প্রশ্ন করতে, আমি কোন বাড়ির মানুষ? তো সবার ভাগ্য এক হয় না, সবাই নিজের বাড়িও পায় না। তা না, আসলে বাড়ি পায় না, পায় মানুষগুলো। যে শ্বশুর বাড়ির মানুষগুলো আপন হয়, সেই বাড়িটা নিজের হয়। আর অধিকাংশই সবটা দিয়ে শুধু পায়, এই বাড়িতে এইসব চলবে না, এটা তোমার বাড়ি না। আমি, তুমি সবাই যেন এক এক সময় প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে ভুলে যেতে শুরু করে প্রশ্ন করা। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আছে, আমার বাড়ি কোনটা? এইটা যদি কখনোই আমার বাড়ি না হয়ে ওঠে, আমি কেন থাকি এখানে? কেন নিজের জীবনের সব সুখ আহ্লাদ শেষ করি শুধু পরের বাড়ির জন্য? আমার বাড়ি কোনটা একটু বলো না কেউ। তোমার বাড়ি কোনটা? আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যে কবিতাটা তখন আবৃত্তি করছিলাম, এটা লিখেছেন হচ্ছে দোলনা বড়ুয়া তৃষা, উনি একজন বাংলাদেশি, এবং কবিতাটা খুবই সুন্দর একটা কবিতা। যে কবিতাটা পাঠ করছিলাম, এটার মধ্যে হচ্ছে কবিতাটা মানে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সংসারই কিন্তু এই ধরনের জিনিসগুলো ঘটে থাকে। এখানে কিছু দুঃখ আছে, ভালো লাগার মুহূর্ত আছে। তো দুইটাই আপু কবিতার মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, এই জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে মানে উপহার দেওয়ার জন্য। কারণ ওনার কবিতাটা আমি যখন নিজেও পড়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে কবিতাটা, এবং আমি নিজে হারিয়ে গিয়েছিলাম কবিতার ভিতরে, যার কারণে আমি কবিতাটা আবৃত্তি করলাম। যে ভালো লেগেছে বিধা কবিতাটা আমি আবৃত্তি করেছি, এর জন্য আপুকে আমি আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যেটা হচ্ছে এটা আমার নতুন একটা ইউটিউব চ্যানেল, এবং এটার নাম হচ্ছে স্বামী স্ত্রী কাব্যিক দুনিয়া। এখানে আমরা দুজনেই কবিতা আবৃত্তি করার চেষ্টা করবো, এবং এখানে যা কিছু থাকবে সবকিছু কবিতা রিলেটেড, সবকিছুই থাকবে এখানে। আর এটা একটা হচ্ছে ফেসবুক পেজও আছে। আর এছাড়াও আমার পুরাতন একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা হচ্ছে তিস্তি কুইন তানজিন, আর সেটার একটা ফেসবুক পেজও আছে। তো তিনটা লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এবং ওই ইউটিউব চ্যানেলটাতে ওইখানে আমার সবকিছুই আছে, মানে মিক্সড, কোনো সিঙ্গেল ক্যাটাগরি নেই, সবকিছু মিক্সড ক্যাটাগরি। সবকিছু আমার যখন যেটা ভালো লেগেছে আমি সেটাই শেয়ার করেছি। অবশ্যই আপনাদের যদি ইচ্ছে হয় চ্যানেলটা গিয়ে ঘুরে আসতে পারেন, এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, এবং সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আর আমার নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, এবং কমেন্টস করবেন। যদি কোনো কিছু জানানো থাকে বা আপনাদের কোনো ভালোবাসা যদি জানানো থাকে, অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আশা করব নেক্সটে আরো সুন্দর কোনো কবিতা প্রেজেন্ট করার জন্য আপনাদের সামনে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।